হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কারণ আজকে দুপুর থেকে ভ্লগটা স্টার্ট করলাম। আর তোমাদেরকে তো বলেছিলাম শরীরটা খুব একটা জুত নেই, তাই খুব একটা ভালো করে ভ্লগ শেয়ার করতে পারছি না। তারপরেও ভাবলাম যতটুকুনি হয় আমার দ্বারা ততটুকুনি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করি। তো দেখো এদিকে সকালের কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে, আর এবার এই জামা কাপড়গুলো মেলছি। তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, মানে ভীষণ শোচনীয়। মাথা আঁচড়াই না ঠিকঠাক করে, মুখ দেখি না আয়নায় যে ঠিক করে, কতদিন নিজেও জানি না। শুধুমাত্র যখন ভিডিও শ্যুট করি বা আমার কোনো প্রমোশনাল কাজ থাকে তখনই কিন্তু আমাকে সাজতে দেখবে। তাছাড়া বাড়িতে যদি আমার হট করে কেউ চলে আসে, বলবে এ কোন, মানে কি বলবো, কোথা থেকে কে এসেছে, মানে এইরকম মনে হবে আর কি। মানে একদম মানে নর্মাল, মানে নিজেকে দেখার মতো আমার সময় নেই। মানে এই হচ্ছে ব্যাপারটা। আমার মনে হয় অনেক মেয়েরাই আছে যারা কাজের জন্য নিজেকে দেখারই সময় পায় না। এটা শুধু আমার ক্ষেত্রে না। তো দেখো সব জামা কাপড়গুলো কিন্তু মেলে দিলাম। আর এবার এই যে এই জায়গাটা একটুখানি ওই গাছপালা থাকে, তো জামা কাপড় মেললে নড়া লেগে নোংরা পড়ে, মানে পাতাগুলো পড়ে। তো সেই পাতাগুলোকে আবার একটু ঝাড় দিয়ে দিলাম। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না খাওয়া সব হয়ে গেছে। আর আমার মন খারাপ থাকলে বা শরীর খারাপ থাকলে না, মানে ঠিক করার একমাত্র জায়গা হচ্ছে এই ছাদ বাগান। তো ভাবলাম যাই ছাদ বাগানে, আর বেশ কয়েকটা বড় বড় ড্রাগন ফল হয়েছে, সেগুলোকে একসাথে পেরে নিয়ে আসি। দেখো ফলগুলো এবারে কত বড় হয়েছে। আর এরকম বড় হয় কিন্তু একসাথে এতগুলো বড় হয় না। মানে ধরো এই একটা ছোট, তারপরে ওই মানে বড় এরকম হয়, ছোট বড় মিলিয়ে হয়। তবে এবারটা দেখছি না, বেশ বড়ও হয়েছে, আবার সবকটাই মোটামুটি বড় হয়েছে। তো ছোট্ট একটা ঝুড়ি নিয়ে এসেছিলাম, পরে দেখলাম যে না, এই ঝুড়িতে হচ্ছে না। তো যাই হোক, ফল তোলা তো স্টার্ট করি। আর এই ড্রাগন ফল তুলবে, ড্রাগনের কাটা খাবে না, সেটা তো হতেই পারে না। মানে যাদের বাড়িতে ড্রাগনের গাছ আছে, আমি যে এই ড্রাগন তুলতে মানে ফল ছিঁড়তে আসলে কত সতর্ক করে তুলি, দেখে বুঝতে পারছো। ডালগুলোকে কতভাবে সরিয়ে তারপরে কিন্তু আমি তুলছি। তাতেও কাটা কিন্তু কম খাইনি, অনেকগুলো কাটা খেয়েছি। তো দেখো এই গাছটা তো বেশ অনেকগুলো হয়েছে। আগে এই সাইডটা ক্লিয়ার করে নিই, তারপরে ওইদিকে মাচার তলায় যেগুলো হয়েছে ওগুলোতে ঢুকবো, মানে ওখানটায়। আর এই দেখো একসাথে দুটো হয়েছে, এই দুটো বেশ বড় হয়েছে। আর তারপরে যাব তিনতলায়। তিনতলায় ওই ধরো তিন চারটে নয়, চার পাঁচটা মতো হয়েছে। বেশিরভাগই দোতলায় হয়েছে, কারণ দোতলার গাছের সংখ্যাটা অনেক বেশি। তিনতলায় অনেক হচ্ছে, তবে তিনতলার গাছগুলো না বেশি দিন হয়নি, তাই ওগুলোতে ফল খুব একটা হয় না। তো এই পাশ থেকে, এই মাচাটার থেকে আগে পেরে নিলাম, তারপরে ওই পাশে যে বড় মাচাটা ওখানটায় এবার গিয়ে ঢুকবো। আর এক ঝুড়ি মানে সরি, ফল তুলে নিয়ে ওগুলোকে আবার রেখে দিলাম। এই রান্নাঘরের টেবিল আছে একটা এই জায়গাটায়। আর এবার এইদিকে যে নিচে যেগুলো হয়েছে, তাও অনেকগুলো ছিল, জানো তো, আমি পারতে পারিনি, কারণ নিচে ঝুলে ঝুলে পড়ে রয়েছে। তো এবার ওগুলোকে আনতে গেলে না, পুরো ডাল সমেত, বড় বড় ডাল সমেত ভেঙে ভেঙে আমাকে আনতে হবে। তো ওই জন্য অনেকগুলো রয়েছে, সেগুলোকে আনতে পারিনি। যে কটা হাতের সামনে পেয়েছি সেই কটাই কিন্তু শুধুমাত্র তুলে নিয়ে আসলাম। এবার চলো, গতকালের যে ভ্লগটা দিয়েছিলাম, মানে একদিন আগে যে ভ্লগটা পোস্ট করেছিলাম, সেখানে আমি কিছু কথা বলেছিলাম, মানে আমাদের ঘুরতে যাওয়া নিয়ে, যে এরকম ঘুরতে যাব ভেবেছিলাম, মন মেজাজ কোনোটাই ভালো নেই, না বাবার বাড়ি যেতে পারছি, এরকম একটা কথা বলেছিলাম, না কোথাও যেতে পারছি। তো তারপরে বলেছিলাম যে মায়াপুরে যাব, তো মায়াপুরে যেতে পারিনি, কারণ আমার শাশুড়ি মা বারণ করেছিলেন। তো দেখো, তোমরা বেশ মানে কয়েকজন, সবাই নয়, মানে ওই কয়েকজন আর কি একটু অন্যরকম ভাবে কমেন্ট করেছো। তো একটাই কথা বলি, তোমরা যদি মানে আমার শাশুড়ি মায়ের জায়গায় নিজেকে যদি বসাও, নিজেদেরকে, তাহলে ওনার জায়গাটা ফিল করতে পারবে। আমি কিন্তু এটাও বলেছিলাম যে প্রথমে আমার একটু কষ্ট হয়েছিল, রাগ হয়েছিল, তারপরে কিন্তু আমার সেই রাগটা মিটেও গেছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম, উজ্জ্বল যখন আমাকে বলল, তখন আমি নিজে বুঝতে পেরেছিলাম যে না, ওনার এই কষ্ট বা রাগ হওয়াটা স্বাভাবিক। আজকে যদি দেখো সুস্থ থাকতো, তাহলে কিন্তু মানে এক চান্সেও রাজি হয়ে যেত, কখনোই বারণ করতো না মা। এটা কিন্তু মা বলে যে যদি ঠিক, আমি যখন মাঝে মাঝে আফসোস করি, কষ্ট পাই যে আমি সবাই বাবার বাড়ি যায়, কতদিন থাকে, সবাই আসে যায়, কিন্তু আমি যেতে পারি না, তখন মা বলে যদি উজ্জ্বল সুস্থ থাকতো, তাহলে 1 বছর গিয়েও থেকে আসতে কেউ কিচ্ছু বলতো না বা কোনো কষ্ট হতো না। তো এটাই হচ্ছে সমস্যা, কিছু করার নেই। একটা জায়গাতেই কিন্তু আমাদের সবারই মানে কষ্টের জায়গা, এটা তোমরা সবাই জানো। আজকে আমি যদি ধরো ওকে নিয়ে যেতাম রাস্তায়, ধরো ওর দিদিবাড়ি যাওয়ার সময় দেখেছিলে দম আটকে আসছিল। তো হয়তো যতই বলি হবে না বা কিছু না, বা সুস্থ আছে, সুস্থ থাকবে, তারপরে একটা মায়ের মন তো ভাবে যদি কিছু হয়ে যায়। এত কষ্ট করে, এত মানে কিভাবে বাঁচিয়েছে সেটা উনিই জানে, মানে ওরাই জানে। কত টাকাটা তো বড় বড় কথা না, বড় কথাটা হচ্ছে জীবন, সন্তান। তো অনেক কষ্ট করে ওকে ঠিক রেখেছে এই পর্যন্ত। আর যদি হঠাৎ করে কোনো একটা না চাইতেই সমস্যা চলে আসে, তখন দেখো দোষ দেওয়াটা বড় কথা না, কথাটা হচ্ছে ওর কষ্টটা, ও যে কষ্টটা হবে সেটা কিন্তু আমরা কেউ নিতে পারবো না।
তো যেই কারণে আমরা ক্যান্সেল করেছি। তবে হ্যাঁ, যাবো। আমি আমার ছোট ননদকে বলেছিলাম ছোট ননদকে নিয়ে যাবো। তো কোয়েল, ছোট ননদ আমরা যাবো। দিদিভাই থাকলে অসুবিধা হবে না। এটাও একবার ডিসাইড হয়েছিল। তো দিদিভাই বলল মুরগি আছে, মুরগিটা উঠুক। তারপর একটা দিন ফ্রি হয়ে যাবো। দেখো গিয়ে ২-৩ দিন থাকবো, থেকে তারপরে বাড়ি আসবো। তো এটাই ডিসিশন হয়েছিল পরে। সেটা তোমাদেরকে এখনো জানানো হয়নি, কারণ ওইটা এখনো ফাইনাল হয়নি। তো ওই জন্যই আরকি জানানো হয়নি। তো এরকম অনেকেই কমেন্ট করেছো, তাই বললাম যে এরকম কমেন্ট করো না। আর কারণ জায়গা মানুষের পরিস্থিতি যদি ফিল করতে পারো, আমি জানি আমাকে তোমরা ভালোবাসো, আমি যে কষ্টগুলো বলেছিলাম সেগুলো তোমরা বুঝে হয়তো তোমাদেরও খারাপ লেগেছে যে না সত্যি তো মেয়েটা কোথাও ঘুরতে যেতে পারে না, যেতে চেয়েছে বারণ করেছে। তবে দেখো আমি কিন্তু এটাও বলেছিলাম যে ওনার দিকটাও জানতে হবে, বুঝতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো আমরা আমাদের শত কষ্ট হলেও আমরা কিন্তু ছোটবেলা থেকে যেহেতু বাবা মার কাছেই থাকি, আমরা কিন্তু সবার আগে মনে পড়ে কিন্তু মায়ের নামটা। যতই শাশুড়ি মা আমাদের যতই ভালোবাসুক না, কারণ মায়ের জায়গাটা সত্যিই আলাদা। আর এটাও ঠিক যে শাশুড়ি মায়ের জায়গা না, মানে মায়ের জায়গা না শাশুড়ি মা কখনো ফুলফিল করতে পারে, আর না সন্তানের জায়গা মানে মেয়ের জায়গা বৌমা করতে পারে। দুদিক থেকেই কিন্তু আমরা বলি হয়তো যে মেয়ের মতো ভালোবাসি আমার মেয়ে, কিন্তু না, সত্যি কথা বলতে বৌমা কখনোই মেয়ে হয় না। কারণ আজকে নিজের মেয়েকে দুটো চড়-থাপ্পড়ও মারতে পারে, মা চাইলে দুটো বকাও দিতে পারে। সে কিন্তু ১ দিন হোক, ২ দিন হোক, ১ মাস পর হোক, আবার মা বলে ডাকবে, কথা বলবে বা কোনো কমপ্লেন করবে না। কিন্তু আজকে একটা বৌমাকে যদি ওরকম চড়-থাপ্পড় মারা হয়, ঠিক আছে? আ তখন কিন্তু সে দেখবে না যে আমাকে মেয়ের মতো ভেবে মেরেছে। তখন কিন্তু সেই বৌমাটাও কিন্তু থানায় গিয়ে কমপ্লেন করবে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। মানে এটা আমাদের সমাজেরই নিয়ম। আবার সেক্ষেত্রেই দেখো তার উল্টোটাও কিন্তু একই রকম। আমি যদি আমার মাকে দুটো বেশি কথা বলি বা কোনো বৌমা যদি মানে মেয়ে যদি তার মাকে দুটো বেশি কথা বলে, সেই মাটা কিন্তু রিঅ্যাক্ট করবে না। ভাববে আমার মেয়ে বলেছে, কিছুক্ষণ পরে আবার ভুলে যাবে বা ১ দিন পর ভুলে যাবে, আবার কিন্তু তার খোঁজ খবর নেবে বা তাকে খেতে ডাকবে যদি বিয়ে না হয় তার। কিন্তু সেই শাশুড়ি মাকে যখন তুমি দুটো বেশি কথা বলবে, তখন কিন্তু সে রাগ করে হয় মেয়ের বাড়ি চলে যাবে, নয়তো মুখ ফুলিয়ে বসে থাকবে। এরকমটাই হয়। কারণ এই নিয়মগুলো আমরাই তৈরি করেছি। তাই এগুলো আমাদেরই, এগুলোর দোষ হচ্ছে আমরাই। মানে এগুলোর ভুক্তভোগী বা দোষী বা ভাগীদার যাই বলো না কেন, এইগুলো জন্য দায়ী হচ্ছি আমরাই বা আমাদের সমাজ বা সমাজের নিয়ম। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সমাজের সত্যি কথা বলতে সবচেয়ে যে নিয়মটা আমার যেটা খারাপ লাগে, যে বিয়ের পর মেয়েদেরই কেন শ্বশুরবাড়ি আসতে হয়? কেন এরকম নিয়ম হতে পারলো না যে বছরের ৬ মাস ছেলেরা শ্বশুরবাড়িতে থাকবে আর বছরের ৬ মাস মেয়েরা শ্বশুরবাড়িতে থাকবে। ছেলেদেরকেও তার শ্বশুর-শাশুড়িকে দেখতে হবে। এরকমটা কেন হলো না? কেন সেই বাড়ির বউটারই একটু কাজে কম পড়লে কেন সবাই কথা শোনায়? কেন তার ভুল ত্রুটি সবাই দেখে? কেন সেই ছেলেটার ভুল ত্রুটি কেন দেখে না? মানে জামাইয়ের একটু অযত্ন হলে তখন কিন্তু সেই জামাইটা তার শ্বশুরবাড়িতে পা রাখে না। কিন্তু দেখো কত মেয়ে কত কষ্ট করে শ্বশুরবাড়িতে পড়ে রয়েছে, তারা কিন্তু মুখে টু শব্দটা করতে পারে না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। সবাই খুব ভালো থেকো। টাটা, আজকের মতো।